Hello everyone, myself Shreya Adhikari. Currently I am pursuing my first Prof BNYS degree from Yogashri Yoga and Naturopathy, Government Medical College and Hospital. Today we will discuss the plant physiology, the first topic mineral nutrition. ঠিক আছে? Let's start. প্ল্যান্ট ফিজিওলজি স্টার্ট করছি। ঠিক আছে, প্ল্যান্ট ফিজিওলজিতে আমি তোমাদেরকে আগের দিন ক্লাসে ফার্স্ট বলে দিয়েছিলাম যে প্ল্যান্ট ফিজিওলজিতে আমরা টোটাল 4টে টপিক পড়ব। ঠিক আছে, সেই 4টে টপিকের মধ্যে ফার্স্ট টপিক আমাদের ছিল মিনারেল নিউট্রিশন, সেকেন্ড টপিক আমাদের ছিল ফটোসিনথেসিস, থার্ড টপিক আমাদের ছিল রেসপিরেশন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ফাইনাল টপিক ট্রান্সপিরেশন। ঠিক আছে, এই 4টে টপিক আমাদের ছিল। এবার মিনারেল নিউট্রিশনস, এই যে ফার্স্ট টপিকটা আছে, এই টপিকটা আজকে আমাদের ডিসকাশনের বিষয়। ঠিক আছে, মিনারেল নিউট্রিশনকে আজকে আমরা ডিটেলসে জানবো। এবার মিনারেল নিউট্রিশন, তাহলে হেডিং দিচ্ছি। দেখো, নামের মধ্যেই উত্তর আছে। ঠিক আছে, মিনারেল নিউট্রিশন, নিউট্রিশন মানে কি আমরা জানি পুষ্টি। ঠিক আছে, আর মিনারেলস মানে খনিজ পদার্থ। ঠিক আছে, খনিজ পদার্থ কী জিনিস সেটা আমরা জিওগ্রাফিতেও জেনে এসেছি যে মাটির নিচে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, যে এলিমেন্টগুলো পাওয়া যায়, সেগুলোকে আমরা বলি মিনারেলস। ঠিক আছে, যেটাকে আমরা খনিজ পদার্থ বলে থাকি। তো খনিজ পদার্থ থেকে যে পুষ্টিটা পাওয়া যাচ্ছে, তাহলে সেই পুষ্টিটাকেই বলা হচ্ছে মিনারেল নিউট্রিশন। ঠিক আছে, মানে মিনারেল থেকে পাওয়া যে নিউট্রিশন তাকেই বলা হচ্ছে মিনারেল নিউট্রিশন। মিনারেলটা কি? এই যে মাটির নিচে যে সমস্ত মৌল, যৌগ, যে সমস্ত কম্পাউন্ডগুলো পড়ে আছে, কম্পাউন্ড না থাকলেও যে সমস্ত এলিমেন্টগুলো পড়ে আছে, সেই এলিমেন্টগুলোকে বলা হচ্ছে এক একটা মিনারেল। ঠিক আছে, সেই মিনারেল থেকে কী করে প্ল্যান্ট, একটা উদ্ভিদ কী করে, সেখান থেকে নিউট্রিশন কালেক্ট করে। তো সেই প্রসেসটাকেই বলা হচ্ছে মিনারেল নিউট্রিশন। ঠিক আছে, তার মানে কি খনিজ যে পদার্থগুলো আছে, এই খনিজ পদার্থর সোর্স কোথায়? সোর্স হচ্ছে বিলো দ্য গ্রাউন্ড। ঠিক আছে, সোর্স হচ্ছে বিলো দ্য গ্রাউন্ড, মানে মাটির নিচে। ঠিক আছে, বিলো দ্য গ্রাউন্ড, মাটির নিচে। এদের সোর্স কোথায়? খনিজ পদার্থ। ঠিক আছে, এদের সোর্স হচ্ছে, তোমার লেখা আছে বিলো দ্য গ্রাউন্ড, তার মানে মাটির নিচে পাওয়া যায়। ঠিক আছে, আর সেই সমস্ত যে মিনারেলসগুলো আছে, এই মিনারেলসগুলো থেকে একটা প্ল্যান্ট কি কালেক্ট করছে? নিউট্রিশন কালেক্ট করছে। ঠিক আছে, তাহলে কি লিখবো ভাষাটা? প্ল্যান্ট। ঠিক আছে, প্ল্যান্ট, এক সেকেন্ড। দেখো, প্ল্যান্ট collects the nutrition from the minerals which found in below the ground। সহজ ভাষায় বলা থাকলো। তাহলে প্ল্যান্ট কি করছে? মাটির নিচ। ঠিক আছে, ধরলাম এটা একটা মাটি, আমার গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ডের নিচের অংশ এটা। ঠিক আছে, এই নিচের অংশে বিভিন্ন রকম মিনারেলস আছে। এটা একটা কালি চেঞ্জ করে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা মিনারেলস। ঠিক আছে, এটা একটা মিনারেলস, এটা একটা মিনারেলস, এটা একটা মিনারেলস, এগুলো হচ্ছে মিনারেলস। এবার একটা প্ল্যান্ট কি করছে? এই গ্রাউন্ডের ওপরে এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই প্ল্যান্টটা এবার কী করবে? নিউট্রিশন কালেক্ট করবে। ঠিক আছে, নিউট্রিশন মানে কি? পুষ্টি। তার মানে যেটার মাধ্যমে একটা গাছ
মেজার এনার্জি পাবে, ঠিক আছে, যেখান থেকে নিউট্রিশন পাবে। তাহলে কোথা থেকে নিউট্রিশনগুলো পাবে? এই যে গ্রাউন্ডের নিচে এই যে মিনারেলসগুলো আছে, ঠিক আছে, এই যে দেখো গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ডের নিচে, ঠিক আছে, গ্রাউন্ডের মধ্যে মানে নিচের দিকে তোমার এই যে একটা মিনারেলস, এই যে মিনারেলস, এগুলো এক একটা বিভিন্ন রকম মিনারেলস, ঠিক আছে। গাছ কী করবে? এই মিনারেলসগুলোকে কালেক্ট করবে, কালেক্ট করে সেই মিনারেলসগুলো থেকে কী করবে? নিউট্রিশন কালেক্ট করবে, ঠিক আছে, সেই মিনারেলসগুলো থেকে নিউট্রিশন কালেক্ট করবে। তো এটাকেই আমরা বলছি মিনারেল নিউট্রিশন। বোঝা গেল জিনিসটা? এবার আমি প্রত্যেকটা নাম লিখছি। ধরলাম এটা একটা, এটা হচ্ছে আমার ক্লোরিন মলিকিউল, ঠিক আছে, এটা আমার ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এটা আমার ম্যাঙ্গানিজ, এটা আমার কার্বন ধরে নিলাম, ঠিক আছে, জাস্ট একটা অ্যাজিউম করে নিলাম এটা হয়তো কার্বন। তো এবার প্ল্যান্ট কী করছে? এই যে নিউট্রিশন, এই যে মিনারেলসগুলো আছে, এই মিনারেলসগুলো থেকে নিউট্রিশন কালেক্ট করবে, ঠিক আছে। তাহলে এই মিনারেলসগুলো অ্যাবজর্ব করে গাছ নিয়ে নেবে, মাটির ভেতর থেকে নিয়ে নেবে। এবার ডাইরেক্ট এই মিনারেলসগুলোকে গাছ নিতে পারবে না, গাছকে নিতে গেলেও কিছু একটা মিডিয়াম দরকার, ঠিক আছে। তখন কি করে গাছ? এই গ্রাউন্ডে এখানে এই মিনারেলসগুলোর পাশাপাশি কিছু ওয়াটারও থাকে, ঠিক আছে, এখানে এর পাশাপাশি কিছু ওয়াটার থাকে। তো H2O লিখলাম, ঠিক আছে, ওয়াটার। তো কিছু ওয়াটারও থাকে। তো গাছ কী করে? এই যে মিনারেলসগুলো আছে, এক একটা মিনারেলস, এই মিনারেলসগুলোকে আগে বলে যে তুই আগে জলের মধ্যে আগে গুলে যা, ঠিক আছে, জলের মধ্যে আগে দ্রবীভূত হয়ে যাওয়ার পরে দেন তোকে আমি কালেক্ট করবো, তারপরে তো সেখান থেকে আমি নিউট্রিশন নেবো। তখন গাছ কী করলো? এই মিনারেলসগুলোকে বললো যে জলের মধ্যে গুলে যেতে, ঠিক আছে, তাদেরকে দ্রবীভূত হয়ে যেতে বললো। তো তারা কী করলো? সেই জিনিসগুলো জলের মধ্যে তাহলে একদম পুরোভাবে দ্রবীভূত হয়ে গেল। তারপরে গাছ কী করলো? এই যে ওয়াটারি যে ফর্মে যে মিনারেলসটা থাকলো, ঠিক আছে, লিকুইড ফরম্যাট, এটা হচ্ছে একটা সলিউশন, লিখে দিচ্ছি, টোটালটাকে বলছি। তার মানে কি? ওয়াটার প্লাস তার ভেতরে যে মিনারেলসগুলো আছে, ঠিক আছে, সব মিনারেলসগুলো, এই মিনারেলসের আন্ডারে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপরে তোমার ক্লোরিন, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এরকম প্রচুর মিনারেলস আছে। সেই মিনারেলসগুলো কী হলো? ওয়াটারের সাথে অ্যাড হওয়ার পরে যে জিনিসটা তৈরি করলো, এটাকেই আমরা বলছি সলিউশন, ঠিক আছে। এই সলিউশনটা কী করবে? গাছ গ্রাউন্ড থেকে কালেক্ট করবে, কালেক্ট করে কী করবে? কালেক্ট করে গাছ সেখান থেকে নিউট্রিশনটা পাবে, ঠিক আছে। এই জিনিসগুলোকে গাছ কী করলো? যে অ্যারোর মাধ্যমে আমি কী দেখালাম, গাছ সেই জিনিসগুলোকে কালেক্ট করলো, কালেক্ট করে সেখান থেকে নিউট্রিশন পাবে, ঠিক আছে। সেই নিউট্রিশন নিয়ে তারপরে গাছ কাজ করবে। গাছ কী কাজ করবে? গাছ এই মিনারেলগুলোকে কালেক্ট করে নিয়ে যে নিউট্রিশনটা পাবে, সেই নিউট্রিশনটা দিয়ে গাছ করবে ফটোসিনথেসিস, সেই নিউট্রিশনটা দিয়ে গাছ করবে রেসপিরেশন, সেই নিউট্রিশনটা দিয়ে গাছ করবে ট্রান্সপিরেশন, ঠিক আছে। তাহলে বোঝা গেল মিনারেল নিউট্রিশন কেন দরকার। এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে, এই কারণে আমরা মিনারেল নিউট্রিশনটা পড়বো। এটা গেল ফার্স্ট টপিক। এবার আসছি সেকেন্ড। এই যে মিনারেল নিউট্রিশন, আমি এখানে মোটামুটি তোমাকে মিনারেলসের কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, এরকম প্রচুর মিনারেলস আছে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট 6টা এক্সাম্পল দিয়েছি, এরকম প্রচুর মিনারেলস আছে, সেই সমস্ত মিনারেলসগুলোর নাম তোমাদেরকে পড়তে হবে। তো এবার এই মিনারেলসগুলোর মধ্যে কিছু থাকে এসেনশিয়াল, কিছু থাকে নন এসেনশিয়াল, ঠিক আছে। দেখো নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। এবার আমি হেডলাইন দিলাম মিনারেলস, ঠিক আছে। মিনারেলসের মধ্যে দুটো ভাগ হয়, ঠিক আছে, মিনারেলস দুভাগে বিভক্ত, ঠিক আছে, দুটো ক্লাসিফিকেশান মিনারেলসের মধ্যে একটা হয় এসেনশিয়াল, আর একটা হয় নন এসেনশিয়াল, ঠিক আছে। দুটো জিনিস ভাগ করে রেখে দিলাম। তাহলে মিনারেলস কয় ভাগে বিভক্ত? মিনারেলসের দুভাগে বিভক্ত, ঠিক আছে। একটা হচ্ছে এসেনশিয়াল মিনারেলস, একটা হচ্ছে নন এসেনশিয়াল মিনারেলস। এবার দেখো, এসেনশিয়াল কথাটার মিনিং হচ্ছে অপরিহার্য। অপরিহার্য মানে, অপরিহার্যর আরেকটা ইংলিশ টার্ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইনডিসপেন্সেবল, ঠিক আছে। যদি এই এসেনশিয়ালের কথাটার পরিবর্তে যদি ইনডিসপেন্সেবল কথাটা থাকে, সেটাও কারেক্ট, ঠিক আছে। তো অপরিহার্য মানে কি? যে জিনিসটা আমাদের একদম ম্যান্ডেটরি, দরকার, মাস্ট দরকার, ঠিক আছে, একদম দরকার হবেই, মানে একদম মাস্ট বি নিডেড, ঠিক আছে, মাস্ট বি নিডেড মানে একদম, মানে খুব ক্রিটিক্যালি আমাদের এই জিনিসটা একদম দরকার, মাস্ট বি নিডেড মানে একদম লাগবে, ঠিক আছে। খুবই অপরিহার্য মানে একদম খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। ফর প্ল্যান্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ফর প্ল্যান্ট।
যে সমস্ত এসেনশিয়াল মিনারেলস, আমরা কাদেরকে বলবো এসেনশিয়াল মিনারেলস? তাদেরকে বলবো যে সমস্ত মিনারেলসগুলো খুব ইম্পর্টেন্ট প্ল্যান্টের জন্য, ঠিক আছে, অ্যান্ড মাস্ট বি নিডেড, মানে এই সমস্ত মিনারেলস ছাড়া গাছ একদম চলতেই পারবে না। তো সেই সমস্ত মিনারেলসগুলোকে বলা হয় এসেনশিয়াল মিনারেলস। আর নন এসেনশিয়াল মানে কি? নন এসেনশিয়াল মানে যেটা অপরিহার্য নয়, ঠিক আছে, অপরিহার্য নয়। যে জিনিসটা অপরিহার্য নয়, ঠিক আছে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। তাহলে কি সেই জিনিসটা আমার গাছের ক্ষেত্রে খুব একটা বেশি দরকার এরকম তো বিষয়টা ঘটবে না, তাহলে গাছের ক্ষেত্রে খুব একটা জরুরি নয়, ঠিক আছে, নট সো ইম্পর্ট্যান্ট ফর প্ল্যান্ট, ঠিক আছে। তো যে জিনিসটা গাছের ক্ষেত্রে অত ইম্পর্টেন্টই না, তাহলে সেই জিনিসটা আমরা তাহলে পড়ে কী করবো, তাই না? যে জিনিসটা গাছের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট না, তাহলে সেই জিনিসটার আমাদের বেশি পড়ার ডিসকাশন নেক্সট এগিয়ে কোনো লাভ নেই, তাহলে এই জিনিসটা সম্পর্কে আমরা আর পড়ছি না, ঠিক আছে। নন এসেনশিয়াল যে মিনারেলসগুলো আছে সেগুলো যখন অপরিহার্য নয়, প্ল্যান্টের জন্য অপরিহার্য নয়, তাহলে এই জিনিসটা আমরা পড়বো না, ঠিক আছে। এটা জাস্ট যে বেসিক একটা নলেজ জেনে থাকা যে মিনারেলস দুই টাইপের হয়, একটা এসেনশিয়াল মিনারেলস হয়, একটা নন এসেনশিয়াল হয়। এসেনশিয়াল মিনারেলস মানে অপরিহার্য, ইনডিসপেন্সেবল, মানে লাগবেই লাগবে, মাস্ট বি নিডেড, ঠিক আছে। আর এটাকেই আমরা বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট ফর প্ল্যান্ট, ঠিক আছে। এই এসেনশিয়াল মিনারেলসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফর প্ল্যান্ট। এবার এই যে এসেনশিয়াল মিনারেলসগুলো আছে, এই এসেনশিয়াল মিনারেলসগুলো আরও দুভাগে বিভক্ত, ঠিক আছে। এবার আমি এখানে লিখছি এই যে এসেনশিয়াল মিনারেলসগুলো আছে, এই এসেনশিয়াল মিনারেলসগুলো আরও দুভাগে বিভক্ত। এসেনশিয়াল মিনারেলস আরও দুভাগে বিভক্ত। একটাকে বলছি মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে, আরেকটাকে আমরা বলছি ম্যাক্রো এলিমেন্ট। ক্লিয়ার? একেই আমরা বাংলাতে বলি স্বল্পমাত্রিক, আর একেই আমরা বলি অতিমাত্রিক। একে আমরা বলছি স্বল্পমাত্রিক মৌল, একে আমরা বলছি অতিমাত্রিক মৌল, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল বিষয়টা? মিনারেলস অ্যাকচুয়ালি হচ্ছে আমরা তাহলে ভাগটা কী পড়ছি? মিনারেলস পড়ছি। মিনারেলস দুভাগে বিভক্ত, একটা এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল মানে কি? যেটা অপরিহার্য নয় প্ল্যান্টের ক্ষেত্রে, তাহলে সেই জিনিসটা আমরা পড়ছি না। তাহলে এই যে এসেনশিয়াল মিনারেলস আছে এই আবার দুটো ভাগে বিভক্ত, ঠিক আছে, একটা মাইক্রো এলিমেন্ট, একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। মাইক্রো এলিমেন্ট মানে স্বল্পমাত্রিক মৌল, আর ম্যাক্রো এলিমেন্ট মানে যেটা অতিমাত্রিক মৌল। এবার নাম শুনেই বোঝা যাচ্ছে মাইক্রো এলিমেন্ট, তার মানে কি? যে এলিমেন্টগুলো স্বল্প, ঠিক আছে, স্বল্প মাত্রায় গাছের মধ্যে লাগবে, সেই এলিমেন্টগুলোকে বলা হচ্ছে মাইক্রো এলিমেন্ট। আর ম্যাক্রো এলিমেন্ট মানে কি? যে এলিমেন্টগুলো, ম্যাক্রো মানে হচ্ছে বড়, ঠিক আছে, মাইক্রো আরেকটা জিনিস আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, যে ম্যাক্রো, ম্যাক্রো মানে হচ্ছে বড়, ঠিক আছে, লার্জ অ্যামাউন্ট। লার্জ অ্যামাউন্ট নিডেড ফর প্ল্যান্ট, ঠিক আছে। প্ল্যান্টের ক্ষেত্রে এই ম্যাক্রো এলিমেন্টগুলো লার্জ অ্যামাউন্টে লাগে, ঠিক আছে, প্রচুর পরিমাণে লাগে, এই জন্য এদেরকে বলা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। আর মাইক্রো, মাইক্রো কথাটার মিনিং হচ্ছে ছোট, বা এখানে লিখে দিচ্ছি স্মলার অ্যামাউন্ট নিডেড ফর প্ল্যান্ট, ঠিক আছে। প্ল্যান্টের ক্ষেত্রে কি? স্মলার অ্যামাউন্ট নিডেড, ঠিক আছে, খুব কম পরিমাণে লাগে গাছের মধ্যে, তো সেই এলিমেন্টগুলোকে বলা হয় মাইক্রো এলিমেন্ট। আর যে এলিমেন্টগুলো গাছের ক্ষেত্রে একটু লার্জ অ্যামাউন্টে নিডেড, মানে গাছের ক্ষেত্রে লার্জ অ্যামাউন্টে দরকার, সেই এলিমেন্টগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু এলিমেন্টের আকার, মানে এলিমেন্টের যে সাইজ সেটার উপরে কিন্তু নির্ভর করে, এখানে কিন্তু বলা হচ্ছে না, ঠিক আছে। গাছের যে প্রয়োজনীয়তা, গাছের যে প্ল্যান্টের যে নিড, ঠিক আছে, প্ল্যান্ট নিড, প্ল্যান্ট নিডের ওপরে বেস করে, এটাই হচ্ছে তোমার বেসিস অফ ক্লাসিফিকেশন, ঠিক আছে, ফর মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এলিমেন্ট। ক্লিয়ার? এটাই হচ্ছে প্ল্যান্টের যে নিড, ঠিক আছে। প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ, উদ্ভিদের নিড মানে প্রয়োজনীয়তা, ঠিক আছে।
প্ল্যান্টের প্রয়োজনীয়তার উপরে ডিপেন্ড করে যে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটাকেই আমরা বলছি মাইক্রো এলিমেন্ট আর ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। এই যে এসেনশিয়াল মিনারেলস, এদেরকে আমরা কিসের বেসিসে ভাগ করলাম, ঠিক আছে, দুটো ভাগে যে ভাগ করলাম এটা কিসের বেসিসে, এখানে লিখে নাও বেসিস প্ল্যান্টের নিড, ঠিক আছে, প্ল্যান্ট নিড বা প্ল্যান্ট ডিমান্ড, ঠিক আছে। এটাই হচ্ছে মেন বেসিস। এই বেসিসের উপরে ডিপেন্ড করে দুভাগে ভাগ করা হলো, একটা মাইক্রো এলিমেন্ট, একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট। মানে যে এলিমেন্টগুলো গাছের ক্ষেত্রে লার্জ অ্যামাউন্টে নিড হচ্ছে, ঠিক আছে, লার্জ অ্যামাউন্টে দরকার পড়ছে, সেই এলিমেন্টগুলোকে আমরা বলছি ম্যাক্রো এলিমেন্ট। আর যে এলিমেন্টগুলোকে আমাদের স্বল্প পরিমাণে দরকার পড়ছে তাদেরকে আমরা বলছি মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে। কিসের উপরে তাহলে বেস করে তৈরি করা হলো? এই দুটো ক্লাসিফিকেশান আমরা কেন তৈরি করলাম? প্ল্যান্টের নিডের উপরে বেস করে ডিপেন্ড করে এই দুটো ক্লাসিফিকেশান আমরা করলাম, ঠিক আছে। তাহলে এই পেজটা ক্লিয়ার। মিনারেলসকে দুভাগে ভাগ করছি, একটা এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল মানে কি প্ল্যান্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, তাই পড়ছি না, আর এটা প্ল্যান্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওই জন্য এটাকে আমাদেরকে পড়তে হবে। এবার এই এসেনশিয়াল মিনারেলসকে আরও আমরা দুভাগে ভাগ করলাম। কিসের বেসিসে ভাগ করলাম? প্ল্যান্টের নিড, প্ল্যান্টের যে প্রয়োজনীয়তা তার উপরে বেস করে দুভাগে ভাগ করলাম, একটা মাইক্রো এলিমেন্ট, একটা ম্যাক্রো এলিমেন্ট। ম্যাক্রো এলিমেন্টগুলো সেগুলোই যেগুলো লার্জ অ্যামাউন্টে প্ল্যান্টের ক্ষেত্রে দরকার পড়ছে, লার্জ অ্যামাউন্ট নিডেড ফর প্ল্যান্ট, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ম্যাক্রো এলিমেন্ট। আর স্মলার অ্যামাউন্ট নিডেড ফর প্ল্যান্ট সেটাকে আমরা বলছি মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে। এবার ম্যাক্রো এলিমেন্ট কোনগুলো আর মাইক্রো এলিমেন্ট কোনগুলো তার কিছু কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে। যেমন তোমাকে এখানে যদি কিছু এক্সাম্পল আমি দেই, ঠিক আছে, এবার দেখাই। মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। এবার এক্সাম্পলগুলো দেখো, কিছু কিছু এক্সাম্পল আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। মাইক্রো এলিমেন্টগুলো যেগুলো খুব কম পরিমাণে দরকার হয়, সেই এলিমেন্টগুলোর মধ্যে যেমন পড়ছে মলিবডেনাম, ঠিক আছে, ক্লোরিন, এই সমস্ত এলিমেন্টগুলো গাছের ক্ষেত্রে কম পরিমাণে প্রয়োজন হয়, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, এই সমস্ত জিনিসগুলো। আর ম্যাক্রো এলিমেন্টগুলো কোনগুলো? ম্যাক্রো এলিমেন্টগুলো যেগুলো খুব গাছের ক্ষেত্রে খুব পরিমাণে দরকার, সেই এলিমেন্টগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলো গাছের ক্ষেত্রে খুব এক্সেসিভ পরিমাণে দরকার, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি। হাইলি নিড ফর প্ল্যান্ট, ঠিক আছে, আর এটা কম পরিমাণে দরকার হয়, স্মলার নিড, ঠিক আছে। তো এখানে কিছু এক্সাম্পল দিলাম। এবার এই যে এক্সাম্পলগুলো দিলাম, এই এক্সাম্পলগুলো তোমাদেরকে একদম মানে বাই হার্ট করতে হবে, ঠিক আছে। এলিমেন্ট দিয়ে কোশ্চেন আসবে পরীক্ষায় যে এই এলিমেন্টটা কি মাইক্রো এলিমেন্ট না ম্যাক্রো এলিমেন্ট, ক্লোরিন কি মাইক্রো এলিমেন্ট না ম্যাক্রো এলিমেন্ট, এইভাবে এলিমেন্ট তুলে তুলে কোশ্চেন আসবে, ঠিক আছে। ক্যালসিয়াম কি মাইক্রো না ম্যাক্রো এলিমেন্ট, এমসিকিউ আসবে, ঠিক আছে। তো তার জন্য কী হবে, যতগুলো এক্সাম্পল আমরা পাবো প্রত্যেকটা এক্সাম্পল আমাদেরকে একদম বাই হার্ট করতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক। এবার আমাদেরকে আরও চ্যাপ্টারে আর একটা জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে আরও দুটো জিনিস পড়তে হবে। এখানে যে তোমার একটা ওভারভিউ দিলাম আমি প্ল্যান্ট ফিজিওলজি, মিনারেল নিউট্রিশন, ঠিক আছে, সেখানে আরও দুটো জিনিস অ্যাড হবে, আরও দুটো জিনিস তোমাদেরকে পড়তে হবে, আরও দুটো টপিক। সেই দুটো টপিক হচ্ছে, এক নাম্বার আরেকটা টপিক স্টার মার্ক দিয়ে লিখছি, এই যে মিনারেলসগুলো আছে, ঠিক আছে, এই মিনারেলসগুলো ওয়ার্কটা কী, ঠিক আছে, প্ল্যান্ট বডিতে কী ওয়ার্ক করছে, ঠিক আছে, প্ল্যান্টের বডিতে এই কাজটা কী, মিনারেলসগুলো কী কী কাজ করছে সেই কাজগুলো আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে। সেই কাজগুলো এখানে টোটাল 6টা কাজ আছে, ঠিক আছে, সেটাও বলে দিলাম। 6টা কাজ আছে, সেই কাজগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে মিনারেলসের, ঠিক আছে। প্ল্যান্ট বডিতে মিনারেলসের কী কী দরকার, কেন দরকার, কী কী কাজ করছে, ঠিক আছে। তারপরে এই যে মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট আছে, এদের মধ্যে তোমার ডিফারেন্সেস পড়তে হবে, ঠিক আছে। এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সেস পড়তে হবে। এবার স্বাভাবিক মাইক্রো এলিমেন্ট সম্পর্কে যদি জানি, ম্যাক্রো এলিমেন্ট সম্পর্কে যদি জানি, আমি ডিফারেন্স নিজেই বলতে পারবো। তাহলে মিনারেলসের একটা ওয়ার্ক, এটা একটা টপিক গেল। আরেকটা টপিক কি, এই যে মিনারেলসগুলো আছে, এই মিনারেলসগুলোর যখন অভাব হবে, এই মিনারেলসগুলো যখন থাকবে না, ঠিক আছে, তখন গাছের মধ্যে কী কী রোগ ক্রিয়েট হবে, গাছের মধ্যে কী কী ডিজিজ ক্রিয়েট হবে। প্ল্যান্ট
ঠিক আছে। এই মিনারেলসগুলোর অভাবে ডেফিসিয়েন্সি, ঠিক আছে, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার অভাব, ঠিক আছে। এই মিনারেলসগুলোর যখন ডেফিসিয়েন্সি হবে তখন প্ল্যান্টের মধ্যে ডিজিজ ক্রিয়েট হবে, ঠিক আছে। সেই ডিজিজগুলো কী কী তার নামগুলো পড়তে হবে। টোটাল 4টে ডিজিজ আছে, ঠিক আছে। একটা ক্লোরোসিস, একটা নেক্রোসিস, আরেকটা হচ্ছে তোমার সেল ডিভিশন একদম স্টপ হয়ে যায়, আরেকটাতে হচ্ছে তোমার ফ্লাওয়ারের যে টাইমিংটা, সেই টাইমিংটা ডিলে হয়ে যায়, ঠিক আছে, ফ্লাওয়ারিং টাইম ডিলে হয়ে যায়। তো এই 4টে ডিজিজ আছে, এই 4টে ডিজিজ কোন কোন মিনারেলসের ডেফিসিয়েন্সির জন্য হয় সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই ডিজিজগুলোতে প্ল্যান্টের কী কী ক্ষতি হয় সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এই দুটো টপিক, আরও এক্সট্রা টপিক, এগুলো আমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে, ডিল করতে হবে, ঠিক আছে। চলো তাহলে এবার শুরু করি। দেখো, খনিজ পুষ্টি, ঠিক আছে, মিনারেল নিউট্রিশন হলো। দেখো কি বলেছে, দেখো, উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য বিভিন্ন মৌল প্রয়োজন হয়, স্বাভাবিক। এই মৌলগুলি উদ্ভিদের কী কী কাজ করে? কোষ গঠন, রঞ্জক তৈরি, প্রোটিন তৈরি করা, হরমোন সংশ্লেষ করা, এটিপি সৃষ্টি করা ও উৎসেচক তৈরি করতে কাজে লাগে। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, কোষ গঠন মানে সেল স্ট্রাকচার, ঠিক আছে। আমি এখানে লিখতে শুরু করলাম। কোষ গঠন মানে সেল স্ট্রাকচার, ঠিক আছে, সেল স্ট্রাকচার মেকিং করা, মেকিং সেল স্ট্রাকচার। রঞ্জক তৈরি, রঞ্জক মানে কি? পিগমেন্ট, ঠিক আছে, পিগমেন্ট, পিগমেন্ট ক্রিয়েট করা। প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা, তাহলে মানে গাছ যেখান থেকে প্রোটিন পাবে। হরমোন সংশ্লেষ করা, গাছের প্ল্যান্ট হরমোন আছে, যেমন অক্সিন, সাইটোকাইনিন, জিব্বেরেলিন, এই সমস্ত হরমোনগুলো আমরা পড়ে থাকি প্ল্যান্টের, ঠিক আছে। তো এই যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো সংশ্লেষ করা মানে ক্রিয়েট করা। এটিপি সৃষ্টি করা। এখানে যে লাইনটা লেখা আছে, এই প্রত্যেকটা লাইন মানে এই লাইনটার অর্থটা তুমি যখন ফটোসিনথেসিস শুরু হবে তখন বুঝতে পারবে যে গাছ কেন এটিপি তৈরি করছে, কিভাবে তৈরি করছে। উৎসেচক তৈরি করা, উৎসেচক যেটা এখানে বললো, উৎসেচক মানে হচ্ছে এনজাইম, ঠিক আছে। আর অল এনজাইমস আর প্রোটিন, ঠিক আছে, এই ফার্স্টেই বলে দিয়েছি এখানে প্রোটিন তৈরি করা। এবার উৎসেচক যেটা, বেশিরভাগ যে সমস্ত উৎসেচক হয়, সমস্ত উৎসেচকই প্রোটিন, ঠিক আছে, মেজারলি প্রোটিন হয়। কিছু কিছু রাইবোজাইম থাকে, তারা ছাড়া বাকি সমস্ত উৎসেচক প্রোটিন হয়, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে কাজে লাগে। কী কাজে লাগে? এই মৌলগুলি, যে মৌলগুলির প্রয়োজন হয় হলো। উদ্ভিদ মৌলগুলিকে কোথা থেকে তৈরি করে? মানে নিয়ে আসে মাটি থেকে, জলে দ্রবীভূত অবস্থায় আয়ন রূপে গ্রহণ করে, ঠিক আছে। ওই যে আমি ফার্স্টে বললাম যে প্ল্যান্ট কী করছে, ওই এলিমেন্টগুলোকে ডাইরেক্ট গ্রাউন্ডের নিচ থেকে তুলতে পারছে না, তাদেরকে আগে বলছে যে তোরা আগে জলে দ্রবীভূত হো, তারপরে তোদেরকে আমি গ্রহণ করব। তারপরে ওটা জলে দ্রবীভূত হয়ে একটা সলিউশন তৈরি করছে, তারপরে সেই সলিউশনটা প্ল্যান্ট বডির মধ্যে নিয়ে নিচ্ছে। তাহলে মাটিতে মৌলগুলির অভাবে নানা রকম রোগ লক্ষণ প্রকাশ পায়। দেখা গেছে যে প্রায় 15টি মৌল উদ্ভিদের ক্ষেত্রে অপরিহার্য। তাহলে কি 15টি মৌল আছে? তাহলে অপরিহার্য কয়টি মৌল আছে? 15টি মৌল আছে, ঠিক আছে। তারপরে দেখো খনিজ পুষ্টি। তাহলে এখানে সমস্ত লাইনগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন আমার কোনটা দাঁড়ালো? এই যে লাস্ট লাইনটা। দেখা গেছে যে 15টি মৌল উদ্ভিদের পক্ষে একদম অপরিহার্য, ঠিক আছে, 15টি মৌল উদ্ভিদের পক্ষে অপরিহার্য, ক্লিয়ার। এবার দেখো খনিজ পুষ্টি, তার মানে মিনারেল নিউট্রিশন, যে নিউট্রিশনটার কথা যে আমরা বলছি, এই নিউট্রিশনের আমার ডেফিনেশন কী, ঠিক আছে। এখানে দেখো ডেফিনেশনটা লেখা আছে, উদ্ভিদ তার পুষ্টি ও বৃদ্ধির জন্য মাটি থেকে বিভিন্ন খনিজ উপাদান লবণ জলে দ্রবীভূত অবস্থায় গ্রহণ করে, তাই উদ্ভিদের পুষ্টিকে খনিজ পুষ্টি বলা হয়। উদ্ভিদের এই উপাদানগুলিকে বলা হয় অপরিহার্য খনিজ পদার্থ, ঠিক আছে। তাহলে উদ্ভিদ যে উপাদানগুলোকে নিজের বডিতে নিচ্ছে, তাহলে সেগুলোকেই বলা হচ্ছে কি? অপরিহার্য খনিজ পদার্থ, ঠিক আছে। কারণ মানে যেটা একদম অপরিহার্য নয় সেই জিনিসটাকে তো প্ল্যান্ট অ্যাকসেপ্ট করবে না, তো সেই জন্য অপরিহার্য যে খনিজ পদার্থ, এই পদার্থগুলোকে বলা হচ্ছে অপরিহার্য খনিজ পদার্থ, ঠিক আছে। এই অপরিহার্য খনিজ পদার্থের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে। এসেনশিয়াল মিনারেলসের এই কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে জানতে হবে। বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। দেখো দুজন সায়েন্টিস্টের নাম আমরা পেলাম এখানে, কি কি নাম? আর্নন এবং স্টাউট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর্নন এবং স্টাউট তারা কি করলেন? তাদের মতে খনিজ পদার্থের কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স তারা বের করলেন, ঠিক আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী সেগুলো আমাদেরকে এখন জানতে হবে, ঠিক আছে। চলো এক এক করে জানি। টোটাল 5টা ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে, টোটাল 5টে বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, 5টে বৈশিষ্ট্য। এবার এই 5টে বৈশিষ্ট্য কী কী এবার চলো দেখি। ওই সব মৌলের অভাবে উদ্ভিদের অঙ্গজ গঠন এবং জনন কার্য ব্যাহত হয়,
ঠিক আছে, তার মানে কি বললো, এই যে মৌলগুলো, খনিজ পুষ্টি কাকে বলছে, এই যে নিউট্রিশন যে কালেক্ট করছে, কার থেকে কালেক্ট করছে, মিনারেলসগুলো থেকে কালেক্ট করছে। এবার এই যে মিনারেলসগুলো আছে, এই মিনারেলসগুলোর অভাবে, ঠিক আছে, এই মৌলগুলো যদি না থাকে, এদের অভাবে কী হবে, উদ্ভিদের অঙ্গজ গঠন মানে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, মানে একটা গাছ ধরো সে দেখতে তার হওয়ার কথা ছিল এরকম, ঠিক আছে, আম গাছ হয়তো এরকম বড় হওয়ার কথা ছিল, বাট দেখা যাচ্ছে যে এই গাছের মধ্যে সঠিক অ্যামাউন্টে ক্লোরিন, তারপরে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এই জিনিসগুলো সঠিকভাবে গাছের মধ্যে এসে পৌঁছায়নি, ঠিক আছে, এই এলিমেন্টগুলো এসে পৌঁছায়নি। তখন কি হবে, এই গাছটা এত বড় আর তৈরি হবে না, তখন গাছটা একদম ছোট্ট সরু এরকম একটা এইটুকু একটা, মানে খুব পাতলা একটা ছোট্ট একটা দেখতে এইটুকু একটা গাছ হয়ে বসে থাকবে, ঠিক আছে। তাহলে কি হলো, স্ট্রাকচারাল যে চেঞ্জেসটা, ঠিক আছে, যে স্ট্রাকচারাল যে গঠন যেটা, সেই গঠনটা কী হচ্ছে, অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা সঠিকভাবে তৈরি হচ্ছে না, সেই কাজটা ব্যাহত হচ্ছে, ঠিক আছে। এবার এর পাশাপাশি কি, জনন কার্য মানে প্ল্যান্টের যে রিপ্রোডাকশন, সেই রিপ্রোডাকশনটাও ব্যাহত হয়, ঠিক আছে। রিপ্রোডাকশন কীভাবে ব্যাহত হয়, বিভিন্ন রকমভাবে ব্যাহত হতে পারে। ধরলাম একটা গাছ, ঠিক আছে, এটা একটা প্ল্যান্ট, এই প্ল্যান্টটা পার্টিকুলার একটা সিজনে রিপ্রোডাকশন হয়, ঠিক আছে, সেই রিপ্রোডাকশনের জন্য তার ধরে নিলাম ক্লোরিন, ম্যাগনেশিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলো দরকার, ঠিক আছে। সেই এলিমেন্টগুলো সে যদি গাছটা যদি না পায়, তাহলে কি হবে, এই গাছটা রিপ্রোডাকশন কাজটা করতে পারবে না, আর রিপ্রোডাকশন যদি না করতে পারে, তাহলে এই গাছের আর নতুন যে সমস্ত গাছ, এই গাছ থেকে যে ছোটো ছোটো গাছ যেগুলো তৈরি হওয়ার কথা ছিল, সেই গাছগুলো তৈরি হবে না। এবার এই গাছটা থেকে ছোটো ছোটো গাছ কীভাবে তৈরি হবে, যদি এই সমস্ত এলিমেন্টগুলো এই গাছের মধ্যে না আসে, ঠিক আছে, এই যে ক্লোরিন, ম্যাগনেশিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলো যদি এই গাছের মধ্যে না আসে, তাহলে গাছের মধ্যে ফুল তৈরি হবে না, কোনো রকম ফুল তৈরি হবে না, ফুল যদি তৈরি না হয়, গাছের মধ্যে কোনো ফল তৈরি হবে না, আর ফলের মধ্যে থাকে বীজ, তাহলে বীজ তৈরি হবে না, বীজ যদি তৈরি না হয়, তাহলে সেই বীজটা পড়বে না মাটিতে, আর সেই বীজ থেকে এই সমস্ত নতুন নতুন গাছও তৈরি হবে না। বোঝা গেল তাহলে কীভাবে জনন কার্যটা ব্যাহত হচ্ছে, এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। দেন তারপরে দেখি কি বলছে, তারপরে বলছে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য এই সমস্ত পদার্থ প্রয়োজন হয় এবং এদের অভাবে উদ্ভিদ দেহে অভাবজনিত রোগ লক্ষণ প্রকাশিত হয়। তার মানে কি, উদ্ভিদ এই যে বড় হচ্ছে, আমি যে ফার্স্ট এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে, উদ্ভিদ একটা কি আম গাছ বিরাট বড় হওয়ার কথা ছিল, বাট ওই এলিমেন্টগুলো সঠিকভাবে পাইনি, ঠিক আছে, সেই এলিমেন্টগুলো না পাওয়ার জন্য গাছটা একদম ছোটোই থেকে গেছে, তাহলে বৃদ্ধির জন্য এই সমস্ত পদার্থ খুব জরুরি, আর এদের অভাবে উদ্ভিদ দেহে কী হয়, অভাবজনিত রোগ লক্ষণ প্রকাশিত হয়। এই এলিমেন্টগুলো যদি গাছ না পায় সঠিকভাবে, তাহলে গাছ অসুস্থ হয়ে যাবে। ঠিক তেমনি আমরাও যেরকম নিউট্রিশন না পেলে, ধরো আমরা যদি খাওয়া দাওয়া না করি সঠিকভাবে, তাহলে আমরা অসুস্থ হয়ে যাই। তো একই ঘটনা, গাছ কী করে, এই সমস্ত এলিমেন্টই গাছের খাদ্য, ঠিক আছে, গাছ এগুলোকে খায়। তো এই সমস্ত যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো যদি সঠিকভাবে গাছ না পায়, তাহলে কী হবে, তাদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পাবে। সিম্পল বিষয়। ওই সমস্ত মৌলের উপস্থিতিতে উদ্ভিদের অভাবজনিত লক্ষণ দূরীভূত হয় এবং একটি মৌলের অভাব অন্য মৌল দ্বারা পূরণ করতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটি মৌলের অভাব অন্য মৌল পূরণ করতে পারে না, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। আমি যেগুলো হাইলাইট করছি সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। কি অ্যাকচুয়ালি ঘটনা দেখো, ধরলাম এটা একটা প্ল্যান্ট, ঠিক আছে, এই যে একটা গ্রাউন্ডের ওপরে এটা একটা গাছ, ঠিক আছে। এবার এই গাছে এখানে ক্লোরিন আছে, ঠিক আছে, এখানে ম্যাগনেশিয়াম আছে, এখানে ম্যাঙ্গানিজ আছে, এখানে ক্যালসিয়াম আছে, এগুলো কি এক একটা মিনারেলস, ঠিক আছে। এবার এই গাছটাকে স্ট্রং হতে গেলে গাছ কী করবে, এই ক্যালসিয়ামটাকে নেবে, কীভাবে নিচ্ছে সেটা তোমরা জানো, এর সাথে জল অ্যাড হচ্ছে, ঠিক আছে, ওরা সলিউশন করে নিচ্ছে, সবগুলো এলিমেন্টকে জলের মধ্যে দ্রবীভূত করে নিয়ে তারপরে কিন্তু গাছ নিচ্ছে, ঠিক আছে, সেটা রিপিট করলাম না। তো ক্যালসিয়ামকে নেবে গাছ, ঠিক আছে, এই যে ক্যালসিয়ামটাকে নিল জলের মধ্যে দ্রবীভূত করে। এবার গাছের কি করছে, এই ক্যালসিয়াম আমাদের হিউম্যান বডিতে কি করে, বোন ডেনসিটি বাড়ায়, ঠিক তেমনি সেরকমই ক্যালসিয়াম গাছের এই জায়গায় এসে ইলেকট্রন, ঠিক আছে, কিছু কিছু ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলোকে ট্রান্সফারে হেল্প করে, ঠিক আছে। সেই যে কাজগুলো করে, সেই কাজগুলো অনলি ক্যালসিয়ামই করতে পারে, সেই কাজটা ম্যাঙ্গানিজ করতে পারবে না। এবার ক্লোরিন কি করে, ক্লোরিন ধরো আবার গাছের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, হয়ে কী করবে, ওয়াটারের স্প্লিটিং করবে, গাছের মধ্যেও তো জল থাকে নাকি, গাছের পাতাতেও তো জলের দরকার হয়, তো সেই জলগুলোকে ভেঙে দেয় কে, ক্লোরিন ভাঙে, ঠিক আছে, অক্সিজেন ইভলিউশন করে। তো
এই কাজটা অনলি ক্লোরিন করতে পারে। তো তাহলে কি ক্লোরিনের কাজটা ক্যালসিয়াম করতে পারবে না, ক্যালসিয়ামের কাজটা ক্লোরিন করতে পারবে না? বোঝা গেল? তার মানে একটি মৌলের অভাব যদি হয়, ক্লোরিনের যদি অভাব হয়ে যায়, তাহলে ক্লোরিন যে কাজটা করতো সেই কাজটা ক্যালসিয়াম করতে পারবে না, সেই জায়গাটাতে অভাবই থেকে যাবে। ক্লোরিনের অভাবকে কেউ পূরণ করতে পারবে না। বাকি যেগুলো যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো ক্লোরিনের অভাবকে পূরণ করতে পারবে না। বোঝা গেল? সেই জিনিসটা এখানে বলেছে, একটি মৌলের অভাব অন্য মৌল দ্বারা কখনো পূরণ হবে না। মানে ক্লোরিন যে ওয়াটারের স্প্লিটিং ঘটায়, ঠিক আছে, ওয়াটারের স্প্লিটিং একমাত্র ক্লোরিনই করতে পারবে, সেটা ম্যাগনেসিয়াম করতে পারবে না। ম্যাগনেসিয়াম কী করে? ক্লোরোফিলের স্ট্রাকচার গঠন করে। তো ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের যে স্ট্রাকচার, গাছের মধ্যে যে পাতা থাকে আমরা জানি, এই পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের যে স্ট্রাকচার সেটাকে তৈরি করে ম্যাগনেসিয়াম তৈরি করে, ঠিক আছে। এবার এই যে ম্যাগনেসিয়াম এই যে কাজটা করছে, এই কাজটা অনলি ম্যাগনেসিয়ামই করতে পারবে, সেই কাজটা ক্লোরিন করতে পারবে না, ম্যাঙ্গানিজ করতে পারবে না, ক্যালসিয়ামও করতে পারবে না। তাহলে একটা মৌলের অভাব হয়ে গেলে, ম্যাগনেসিয়াম যদি অভাব হয়ে যায়, তাহলে ক্লোরোফিল সঠিকভাবে তৈরিই হবে না। আর এই ক্লোরোফিলকে সঠিকভাবে তৈরি করার জন্য আমাদেরকে বাইরে থেকে ম্যাগনেসিয়ামই দিতে হবে। ক্লোরিন দিলে হবে না, ম্যাঙ্গানিজ দিলে হবে না, ক্যালসিয়াম দিলেও হবে না। তো এই লাইনটার এটাই মিনিং ছিল, ঠিক আছে। তারপরে দেখো কি হচ্ছে 4 নাম্বার, উদ্ভিদ বিপাকে এই সমস্ত মৌল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মানে উদ্ভিদের যে মেটাবলিজম, বিপাক মানে তোমরা ভালো মতন জানো, আমার যদি প্রথম থেকে ক্লাস লক্ষ্য করে আসো তাহলে এই জিনিসটা তোমরা ভালো মতন জানবে যে বিপাক কী জিনিস। মেটাবলিজম মানে কোনো খাওয়ার পরে যে ডাইজেশনটা আমরা করি, ঠিক আছে, খাওয়ার যে মুখে আমরা চিবিয়ে সেই জিনিসটা আমাদের পেটের ভেতরে যায়, তারপরে আমাদের বডির মধ্যে যে মেটাবলিজমটা ঘটে সেটাকে বিপাক বলি। ঠিক তেমনি প্ল্যান্টের ক্ষেত্রেও সেম, প্ল্যান্টও সেই মিনারেলসগুলোকে কালেক্ট করে, সেগুলো তো ওদের খাদ্য, তাই কি না? তো সেই জিনিসগুলো যখন ওদের ভেতরে যাচ্ছে তাহলে ওখান থেকে ওরা নিউট্রিশন পাচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উদ্ভিদের বিভিন্ন প্রকার সাংগঠনিক বা কার্যকারী অণু সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন রকম স্ট্রাকচারিক কোনো এলিমেন্ট ধরো গাছ তো ক্রিয়েট করবে, তো সেটার জন্য এই এলিমেন্টগুলো দরকার হয়। তারপরে দেখো অপরিহার্য খনিজ পদার্থের প্রকারভেদ, টাইপস অফ এসেনশিয়াল মিনারেলস। এটি 2 প্রকার, যথা অতিমাত্রিক মৌল ম্যাক্রো এলিমেন্টস আর একটা স্বল্পমাত্রিক মৌল মাইক্রো এলিমেন্টস, ঠিক আছে। ম্যাক্রো এলিমেন্টস সম্পর্কে কী বলেছে দেখো, যেসব মৌল উদ্ভিদের পুষ্টিতে অপরিহার্য ও খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়, দেখো প্ল্যান্টের নিডের উপরে বেস করে তৈরি করা হলো, কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়, ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি ম্যাক্রো এলিমেন্ট। এরা কী কী কাজ করে? কোষ গঠনে সাহায্য করে, এটাই গাছের মেন কাজ। গাছ একটা কী হয়, একটা সেল থেকে টিস্যু তৈরি হয়, তাই কি না? টিস্যু থেকে অর্গান তৈরি হয়, অর্গান থেকে অর্গান সিস্টেম তৈরি হয়, ঠিক আছে। তারপরে কী তৈরি হয়? প্ল্যান্ট বডি বা হিউম্যান বডি, ঠিক আছে। তো এই যে একটা গভীর সেল থেকে সমস্ত কিছু জিনিসগুলো তৈরি হচ্ছে, এত বড় কমপ্লেক্স হিউম্যান বডি তৈরি হচ্ছে কোথা থেকে? সেল থেকে। তাহলে সেল গঠনটাই আসল কিনা? যদি সেল তৈরি না হয় তাহলে তো প্ল্যান্ট বডি তৈরি হবে না। তো এই যে বিষয়টা, তাহলে কি এই সেল তৈরি করাটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। তাহলে এই কাজটা কে করছে? ম্যাক্রো এলিমেন্টগুলোই করবে, স্বাভাবিক, কারণ খুব বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে, যারা কী করছে? কোষ গঠনে হেল্প করছে, এবং যাদের অভাবজনিত লক্ষণগুলি উদ্ভিদ দেহে সুস্পষ্ট। মানে এই ম্যাক্রো এলিমেন্টগুলো যদি এদের অভাব থাকে, ঠিক আছে, ধরো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, এই সমস্ত যে এলিমেন্টগুলো আছে, বা ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম লেখা আছে, এই যে এলিমেন্টগুলো আছে কার্বন, হাইড্রোজেন, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই এলিমেন্টগুলো গাছের স্ট্রাকচার গঠন করে, কি স্ট্রাকচার? সেল স্ট্রাকচার গঠন করে, ঠিক আছে। আর এই ধরো ক্যালসিয়ামের অভাব হয়ে গেল, তাহলে ক্যালসিয়ামের যদি অভাব হয়ে যায়, এবার এগুলো কি ম্যাক্রো এলিমেন্ট খুব বেশি পরিমাণে গাছের মধ্যে দরকার হবে। এবার ধরো খুব বেশি পরিমাণে যদি না আসে ক্যালসিয়ামটা গাছের মধ্যে, তাহলে গাছ কী করবে? সেল স্ট্রাকচার তৈরি করতে পারবে না। সেল স্ট্রাকচার যদি তৈরি করতে না পারে, তাহলে কি গাছের মধ্যে কিছু না কিছু রোগ ক্রিয়েট হবে, কিছু না কিছু ডিজিজ ক্রিয়েট হবে। তাহলে সেই যে ডিজিজটা ক্রিয়েট হবে, সেই ডিজিজটা আমরা বাইরে থেকে ইজিলি দেখতে পারবো। তাই বলেছে যে এই সমস্ত এলিমেন্টগুলো, এই যে এলিমেন্টগুলোর যদি অভাব হয়ে যায়, তাহলে উদ্ভিদ দেহে সুস্পষ্ট লক্ষণ, ঠিক আছে, রোগের ডিজিজ কন্ডিশন একদম সুস্পষ্টভাবে আমরা চোখের সামনে দেখতে পারবো, ঠিক আছে, যে এই রোগগুলো হচ্ছে। তাহলে তাদেরকে আমরা বলছি অতিমাত্রিক মৌল। তাহলে অতিমাত্রিক মৌল কাদের? এক্সাম্পল দেখো, তাদের কি বলেছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার অতিমাত্রিক মৌলের এক্সাম্পল। ক্লিয়ার? এবার আমি এখানে হাইলাইট করে দিচ্ছি কোন জিনিসটা আমার ইম্পর্টেন্ট। দেখো, যে সমস্ত মৌল উদ্ভিদের পুষ্টিতে অপরিহার্য, এটা তো স্বাভাবিক, প্রথম থেকেই জানি, খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়, যারা কোষ গঠনে হেল্প করে, এবং যাদের অভাবজনিত লক্ষণগুলি উদ্ভিদ দেহে সুস্পষ্ট, তাদেরকে বলা হয় অতিমাত্রিক মৌল। এই এক্সাম্পল যেটা উদাহরণ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এখানে স্টার মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট।
এক্সাম্পলটাই ইম্পর্টেন্ট হলো। এবার বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্যতে কী কী আছে, বৈশিষ্ট্যতে দেখো উদ্ভিদের বৃদ্ধিতে এই মৌলগুলি বেশি পরিমাণে লাগে, প্রথমেই পড়লাম উদ্ভিদে এগুলো বেশি পরিমাণে থাকে। এইবার দেওয়া আছে কত পরিমাণ থাকে, এই পরিমাণটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন অ্যান্সার আসবে, ঠিক আছে। পরিমাণটা ইম্পর্টেন্ট, 1 থেকে 10 মিলিগ্রাম, ঠিক আছে, এমজি মানে মিলিগ্রাম পার গ্রাম, এটার মিনিং কী, শুষ্ক ওজনের, ঠিক আছে। এটার মিনিং কী আমি বলছি, একটু পরে বলছি। তারপরে দেখো আগে বাকি বৈশিষ্ট্যগুলো দেখে নিই, তারপরে আমি এটা বলছি। এগুলো উদ্ভিদ দেহ গঠন, প্রোটোপ্লাজম গঠনে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহ গঠন মানে সেল স্ট্রাকচার গঠন করছে, সেল স্ট্রাকচারের পরে কি প্রোটোপ্লাজম দরকার, প্রোটোপ্লাজমকে প্রাণের মূল ভিত্তি বলা হয়, আমরা ফার্স্ট লেকচারে জেনেছি, ঠিক আছে। তো সেই প্রোটোপ্লাজম গঠনে এই এলিমেন্টগুলো একদম খুব জরুরি। প্রোটোপ্লাজম কি, এই যে একটা গাছের সেল, ঠিক আছে, এটা একটা সেল ধরলাম, দাঁড়াও, এই যে একটা গাছের সেল, ঠিক আছে, এই সেলের ভেতরে এটা একটা নিউক্লিয়াস, এবার নিউক্লিয়াসের বাইরে এটা কি থাকে পড়ে, বাকি সাইটোপ্লাজম, ঠিক আছে। তাহলে এই যে সেলের ভেতরে এই নিউক্লিয়াস আর এই সাইটোপ্লাজম, এই দুটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম, ঠিক আছে। এটা একটা প্ল্যান্টের সেল, ঠিক আছে, গোটাটা সেল, ঠিক আছে। আর এই যে ভেতরে নীল নীল অংশটা, এটাই আমার সাইটোপ্লাজম, আর এই যে ভেতরের অংশটা, এটাই আমার নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস মিলে যেটা তৈরি হয় তাকে আমরা বলি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, ঠিক আছে। প্রোটোপ্লাজম কাকে বলছি, তাহলে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে একটা সেল, সেলের ভেতরে এটা নিউক্লিয়াস, আর এই যে ভেতরে জল জল একটা অংশ থাকে, জলীয় অংশ, তাকে সাইটোপ্লাজম বলি। তাহলে এই দুটোকে মিলে আমার বলা হয় প্রোটোপ্লাজম, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে একটা সেলের একটা বেসিক স্ট্রাকচার। তাহলে প্রোটোপ্লাজম তৈরি করছে, তার মানে ভেতরের সেলের ভেতরের জিনিস তৈরি করছে, ঠিক আছে, সেল তৈরি করছে। তো এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা কাজ, সবথেকে বেশি মেজর ইম্পর্ট্যান্ট কাজ এটা হলো। তারপরে এবার 3 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে। 3 নম্বর পয়েন্ট কি, এদের পরিমাণের তারতম্য হলে কোষে কোনো বিষক্রিয়া ঘটে না। এদের পরিমাণটা যদি একটু আমরা বাংলা ভাষায় বলে থাকি 19-20 হলে, ঠিক আছে, কোষে কোনো বিষক্রিয়া ঘটে না। বিষক্রিয়া মানে কি, কোনো রকম কোনো মানে এনজাইমিক অ্যাটাক হয় না, ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হয় বিষক্রিয়া। মানে গাছের কোনো ক্ষতি হবে না অ্যাকচুয়ালি, মানে হ্যাঁ রোগ লক্ষণ প্রকাশ পাবে, কিন্তু সেটা একদম পরিষ্কারভাবে দেখা যাবে, বাট গাছের মধ্যে কোনো খারাপ পদার্থ, ঠিক আছে, কোনো খারাপ মেটেরিয়ালিস্টিক মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, সেটা খুব খারাপ কোনো জিনিস, সেটা ক্রিয়েট হবে না, সেটা বলেছে, ঠিক আছে। উৎসেচকের সক্রিয়করণে গৌণ ভূমিকা পালন করে। গৌণ ভূমিকা মানে সেকেন্ডারি রোল, ঠিক আছে, একদম প্রাইমারি না। গৌণ ভূমিকা মানে হচ্ছে একদম মেন কাজ না, মানে সেকেন্ডারি কাজ, ঠিক আছে, মানে মেইন কাজ না, নট মেইন। গৌণ ভূমিকা, গৌণ মানে নট মেইন, ঠিক আছে, গৌণ ভূমিকা। উৎসেচকের সক্রিয়করণ মানে এনজাইমের অ্যাক্টিভেশন, ঠিক আছে, এখানে লিখে নাও, এনজাইম অ্যাক্টিভেশন, ঠিক আছে, এনজাইম অ্যাক্টিভেশন উৎসেচকের সক্রিয়করণের ইংলিশ টার্ম। তার মানে কি, এনজাইমকে অ্যাক্টিভ করা, ঠিক আছে, সক্রিয় করা, সেই কাজটা করতে গৌণ ভূমিকা মানে সেকেন্ডারি রোল প্লে করে, ওটা কাজ ওর মেন কাজ না, মানে এই 4 নম্বর কাজটা ওর মেন কাজ নয়, ঠিক আছে। এটা গেল মাইক্রো এলিমেন্ট। এবার আসি মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্টের এবার কেসটা কি পড়ি, সর্বমাত্রিক মৌল, ঠিক আছে। মাইক্রো এলিমেন্টস যে সমস্ত মৌল উদ্ভিদের পুষ্টিতে অপরিহার্য, দেখো উদ্ভিদের পুষ্টিতে কিন্তু অপরিহার্য বলেছে, ঠিক আছে, তার মানে দুটোই কিন্তু অপরিহার্য, অপরিহার্যেরই পার্ট পড়ছি, তার মানে মাইক্রো এলিমেন্টও দরকার, ম্যাক্রো এলিমেন্টও দরকার গাছের মধ্যে, ঠিক আছে, কিন্তু কম পরিমাণে, এই যে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। যারা কি করে, কোষ গঠনে সাহায্য করে না, ঠিক আছে, আগের যে যা পড়লাম সেই জিনিসটার উল্টো, যাদের অভাবজনিত লক্ষণগুলি উদ্ভিদ দেহে সুস্পষ্ট নয়, ঠিক আছে। তো এই যে ঘটনাটা, তাদেরকে আমরা বলছি স্বল্পমাত্রিক মৌল। যেমন উদাহরণটা, এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, যখন এখানে মলিবডেনাম, জিঙ্ক, কপার এদের এক্সাম্পলটা দিয়েছে, ঠিক আছে, এখানে আমি স্টার মার্ক করছি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে মলিবডেনাম, এটা জিঙ্ক, এটা কপার, এখানে লিখে দিচ্ছি, সিইউ মানে হচ্ছে কপার, ঠিক আছে। জেডেন, জেডেনের নাম কি, জিঙ্ক হলো, আর এমও মানে হচ্ছে মলিবডেনাম, ঠিক আছে, এদের নাম বলে দিলাম।
মলিবডেনাম, জিঙ্ক আর কপার। ঠিক আছে, এদের বৈশিষ্ট্যটা কি এবার দেখো, বৈশিষ্ট্যতে কী লেখা আছে। উদ্ভিদের বৃদ্ধিতে এই মৌলগুলি খুব কম পরিমাণে লাগে, আমরা জানি উদ্ভিদে এগুলো খুব কম পরিমাণে থাকে। পরিমাণটা যে দেওয়া আছে কত, <<1 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজনের। দেখো এখানে কত বললাম, 1 থেকে 10, তার থেকে এটার 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটাকে 10 দিয়ে ভাগ করে দাও, দেখো এসে গেল। এই যে 1কে যদি 10 দিয়ে ভাগ করো কত হবে, 0.1 হবে কি না। তো দেখো এই দেখো 0.1। ঠিক আছে, ইজি ট্রিক, মানে এটা যত ভাগ লাগবে তার থেকে তার 10 ভাগের 1 ভাগ লাগবে এখানে। বোঝা গেল তোমার কত পরিমাণ কম। মানে ধরো এখানে আমি 10টা জিনিস ইউজ করছি, সেখানে আমি এখানে একটা জিনিস ইউজ করব, ব্যাপারটা এরকম। বোঝা গেল। তাহলে এখানে যদি 1 ইউজ করি, তাহলে এখানে কত, 1 ভাগের 10 ভাগ, মানে 10 ভাগের 1 ভাগ ইউজ করবো, 0.1। বোঝা গেল, কেসটা এরকম। তো এখানে এটা পরিমাণটা দেওয়া আছে। এগুলো উদ্ভিদ দেহ এবং প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে না, মানে এখানকার কাজগুলো যদি একবার পড়ে নাও তাহলে এখানে তার অপোজিট কাজগুলো। এদের পরিমাণের তারতম্য হলে কোষে বিষক্রিয়ার সৃষ্টি হয়, মানে কোষের মধ্যে খারাপ খারাপ জিনিস তৈরি হবে। ঠিক আছে, আজে বাজে জিনিস তৈরি হবে, যেটা উদ্ভিদের ক্ষতি করবে। উৎসেচকের সক্রিয়করণে এরা মুখ্য ভূমিকা পালন করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ইলেকট্রন স্থানান্তর করে। এই যে লাস্ট পয়েন্টটা যেটা আছে, লাস্ট পয়েন্টটা, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে উৎসেচকের সক্রিয়করণে এরা মুখ্য ভূমিকা পালন করে এবং ইলেকট্রন স্থানান্তরকরণে অংশগ্রহণ করে। উৎসেচকের সক্রিয়করণে এরা মুখ্য ভূমিকা পালন করে এবং ইলেকট্রন স্থানান্তরকরণে অংশগ্রহণ করে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কালিটা আচ্ছা হাইলাইট করে দিচ্ছি, ওই কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট লাইন। কেন আমি ইম্পর্টেন্ট বলছি সেটাও বলে দিচ্ছি। দেখো নর্মালি আমরা কি জেনে থাকি, যেটা ম্যাক্রো এলিমেন্টগুলো যেগুলো, সেটা কি আমাদের বেশি পরিমাণে দরকার পড়ছে গাছে। তাহলে ম্যাক্রো এলিমেন্টগুলোই উদ্ভিদের বেশি বেশি কাজগুলো, মেন কাজগুলো কিন্তু ম্যাক্রো এলিমেন্টই করছে। ঠিক আছে, তাহলে কি উৎসেচকের সক্রিয়করণ কে সবথেকে বেশি কাজ করবে, সচরাচর সবার আগে মাথায় আসবে তাহলে ম্যাক্রো এলিমেন্টগুলোই করবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু উল্টো ঘটনা, এটা তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে রেড কালিতে লিখে দিচ্ছি। এনজাইম মানে হচ্ছে উৎসেচক। ঠিক আছে, এনজাইম অ্যাক্টিভেশন, এই কাজটা কে করে, মেজরলি কে করে, মেজরলি ডান বাই কার দ্বারা, মাইক্রো এলিমেন্ট। ঠিক আছে, মেজরলি ডান বাই মাইক্রো এলিমেন্ট। খুব ইম্পর্টেন্ট জিনিস, কোশ্চিন এখান থেকেই তুলবে, যদি এমসিকিউ তোলে এই কোশ্চিন তুলবে এমসিকিউতে, কারণ এই জায়গাটায় বাচ্চারা ভুল করবে। ঠিক আছে, এনজাইমের অ্যাক্টিভেশন মানে এনার্জির এই উৎসেচক, যেটা আমরা বলে থাকছি উৎসেচকের যে সক্রিয়করণ, সেখানে মুখ্য ভূমিকা কে পালন করে, যারা স্বল্পমাত্রিক মৌল তারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। এখানে কিন্তু উল্টো। ঠিক আছে, মাইক্রো এলিমেন্ট মুখ্য ভূমিকা পালন করছে এনজাইমের অ্যাক্টিভেশনে, আর এরা উৎসেচকের সক্রিয়করণে গৌণ ভূমিকা পালন করছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, উৎসেচকের সক্রিয়করণে গৌণ ভূমিকা কারা পালন করছে, ম্যাক্রো এলিমেন্টগুলো। ঠিক আছে, আর উৎসেচকের ঠিক আছে গৌণ ভূমিকা, ম্যাক্রো এলিমেন্ট গৌণ ভূমিকা পালন করছে, আর এই যে মাইক্রো এলিমেন্টগুলো আছে এরা মুখ্য ভূমিকা পালন করছে আর ইলেকট্রনের স্থানান্তরকরণে কাজ করছে। ঠিক আছে, এবার দেখো ওদের মধ্যে কিছু ডিফারেন্সেস দিয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এগুলোই আমরা বৈশিষ্ট্য মানে তোমার ডিফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, এবার আমি এখানে আরেকটা জিনিস বলি। এখানে দেখো দুটো টপিক আছে, একটা হাইড্রোপনিক্স, একটা এরোপনিক্স। জিনিসটা বোঝাচ্ছি আমি কী জিনিস। আর তার আগে আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখানে আমরা জানলাম এই যে মিলিগ্রাম, ঠিক আছে, এই পরিমাণটা এবার একটু জানিয়ে দিই। দেখো ড্রাই ওয়েট জিনিসটা কি, ড্রাই ওয়েট, ড্রাই মানেই আমরা জানি শুষ্ক, আর ওয়েট মানে কি, ওজন। ওজন আর ভর যে আলাদা জিনিস সেটা নিশ্চয়ই জানো, ফিজিক্সে এই জিনিসটা তোমাদেরকে জানতে হয় যে ওজন আলাদা জিনিস, ভর আলাদা জিনিস। ঠিক আছে, তো বাট এখানে আমরা বায়োলজিতে দুটোকে ইকুয়াল ধরে চলি, বাট ফিজিক্সের ভাষায় কিন্তু ওজন আর ভর আলাদা। ঠিক আছে, তো শুষ্ক ওজন মানে কি, ধরলাম এটা একটা প্ল্যান্ট। ঠিক আছে, যে কোনো কিছু তুমি নিতে পারো, শুষ্ক ওজন যে কোনো কিছুর বের করা যায়, যে কোনো লিভিং অর্গানিজমের বের করা যায়। ঠিক আছে, ধরলাম এটা একটা প্ল্যান্টের গাছের পাতা টাতা আছে, সব কিছু আছে। ঠিক আছে,
এবার প্রত্যেকটা গাছের পাতাতে, ঠিক আছে, গাছের পাতা বলো, গাছের এই উডি পার্টটা বলো, প্রত্যেকটা পার্টের মধ্যেই, ঠিক আছে, জল থাকে। এটা স্বাভাবিক, আমাদের বডি কি 70% ওয়াটার, তাই কি না? ঠিক তেমনি গাছেরও বডিতে, গাছের এই পুরো বডিতে মোটামুটি ভালো একটা আচ্ছা খাসা পার্সেন্টেজ ওয়াটার আছে, ঠিক আছে, 60% ধরলাম, তো ভালো পরিমাণে ওয়াটার আছে, ঠিক আছে। এবার এই গাছের ধরলাম এই যে একটা পাতা, আমি কি করলাম, এই গাছ থেকে এই পাতাটা তুলে আনলাম, ঠিক আছে, এই পাতাটা তুলে আনলাম। এই পাতাটা নিয়ে আমি কি করলাম, এটাকে বার্নারে বসালাম। বার্নার মানে কোনো আগুন, ঠিক আছে, এটা ধরলাম আগুন এখানে জ্বলছে, ঠিক আছে, পুরো বার্নার, এটা বার্নার মানে যেখান থেকে আমি আগুন দিচ্ছি, ঠিক আছে, ফায়ার। ফায়ার দিয়ে আমি পাতাটাকে আগুনে জ্বালালাম। জ্বালিয়ে নেওয়ার পরে কী হবে, অ্যাশ তৈরি হবে, ঠিক আছে। আর অ্যাশ তৈরি হওয়ার আগে একটা কি ঘটনা ঘটবে, এই পাতার মধ্যে যে যে জল ছিল না, যতটুকু জল ছিল, যতটুকু ওয়াটার ছিল, সেই ওয়াটারটা কী হবে, এভাপোরেট হয়ে উড়ে চলে যাবে। এভাপোরেট, এভাপোরেট মানে কি, বাষ্প, ঠিক আছে, বাষ্প হয়ে এই যে পাতার মধ্যে যে জলটা ছিল সেটা উড়ে চলে যাবে। উড়ে চলে যাওয়ার পরে যে জিনিসটা পড়ে থাকবে সেটা কী হবে, অ্যাশ, ঠিক আছে, অ্যাশ থাকবে এবং তার সাথে সাথে কিছু মেটেরিয়াল থাকবে। তো এই যে মেটেরিয়ালটা যেটা পড়ে থাকলো, এটার যে ওয়েট, ঠিক আছে, এই ওয়েটটাকেই আমরা বলে থাকি ড্রাই ওয়েট, ঠিক আছে, এই ওয়েটটাই আমার ড্রাই ওয়েট। যখন পাতা থেকে সমস্ত জলগুলো বেরিয়ে চলে যাবে তখন আমরা যে ওয়েটটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ড্রাই ওয়েট। বোঝা গেল, সিম্পল বিষয়। তো এটা হচ্ছে আমাদের ড্রাই ওয়েট। এবার ওখানে কি বলা ছিল ইউনিটটা, মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে যেটা বলা ছিল পার্সেন্টেজটা 0.1 মিলিগ্রাম পার গ্রাম ড্রাই ওয়েট, ঠিক আছে। এর পরিমাণটা কত ছিল, 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম ড্রাই ওয়েট, ঠিক আছে। দেখো এর যে পরিমাণটা, এর পরিমাণের 10 ভাগের 1 ভাগ এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। এই যেটা 1, তাই কিনা, এটা 1, এই 1কে 10 দিয়ে ভাগ করো, দেখো 0.1 এসে যাবে, 0.1, ঠিক আছে। 1কে 10 দিয়ে যদি ভাগ করি, এই এলিমেন্ট পরিমাণটাই এই মাইক্রো এলিমেন্টের পরিমাণ, ঠিক আছে। এবার পার গ্রাম মানে কি, ধরলাম একটা গাছ, এই গাছের, ঠিক আছে, একটা ডাল আছে, এই যে একটা ডাল, এই ডালটা 1 গ্রাম ওয়েট, এই ডালটাকে আমি ভেঙে নিলাম, এই ডালটা, ঠিক আছে, গাছের যে শাখাটা, ব্রাঞ্চ, ঠিক আছে, ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটার ওয়েট কত, 1 গ্রাম, ঠিক আছে। এবার এই ব্রাঞ্চটাকে আমি কি করলাম, ওই বার্নিং, ঠিক আছে, এই ব্রাঞ্চটাকে আমি তুলে আনলাম, তুলে এনে একইভাবে আবার বার্ন করলাম, ঠিক আছে, বার্নিং বা ফায়ারিং, ঠিক আছে, বার্নিং বা ফায়ার করলাম এটাকে। করার পরে কি হলো, এর যা যা জল ছিল সেই জলটা কি হলো, এভাপোরেট হয়ে উড়ে চলে গেল, H2O লিখলাম, তাহলে বুঝতে পারবে যে জল উড়ে চলে গেল। এবার যে অ্যাশ পড়ে থাকলো সেই অ্যাশটাই হলো আমার 1 গ্রাম, ঠিক আছে, ড্রাই ওয়েট, এটাই আমার ড্রাই ওয়েট। মানে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার ড্রাই ওয়েট 1 গ্রাম, বোঝা গেল। তার মানে এর ওয়েট, যেটা আমি বললাম, এর ওয়েটটা 1 কেজি ছিল না, এটা তাহলে আমার কীরকম ওয়েট, ড্রাই ওয়েট হলো। জিনিসটা ক্লিয়ার। এই যে একটা ব্রাঞ্চ, ঠিক আছে, এটা একটা গাছের ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকে আমি তুলে আনলাম, তুলে এনে বার্নিং করলাম, ফায়ার দিলাম, আগুন দিলাম, ঠিক আছে, আগুন দিয়ে এর যে যা যা জল ছিল সেই জলটা উড়ে চলে গেল। এবার যে অ্যাশ পড়ে থাকলো সেই অ্যাশটাই আমার ড্রাই ওয়েট, ঠিক আছে। এই অ্যাশের যে ওয়েটটা সেটাই আমার আসলো 1 গ্রাম, ঠিক আছে। এই 1 গ্রাম এইটুকু গাছের, এইটুকু ডালের অ্যাশের জন্য আমার কতগুলো পরিমাণ মাইক্রো এলিমেন্ট দরকার, 0.1 মিলিগ্রাম মাইক্রো এলিমেন্ট দরকার, ঠিক আছে। এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের ড্রাই ওয়েট 1 গ্রাম, এই 1 গ্রামে আমার নিড
কতটা নিট? 0.1 মিলিগ্রাম মাইক্রো এলিমেন্ট দরকার। এবার মাইক্রো এলিমেন্ট কে কে পড়ছে এখানে তোমরা এখনো অবধি কি 3টে এক্সাম্পল পড়েছো, একটা মলিবডেনাম, একটা কপার, একটা জিঙ্ক, ঠিক আছে? এগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট। তাহলে 0.1 মিলিগ্রাম এই সমস্ত মাইক্রো এলিমেন্টগুলো দরকার। কত? 1 গ্রামে, ড্রাই ওয়েটের 1 গ্রামে, ঠিক আছে? ঠিক একইভাবে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম ড্রাই ওয়েটে ম্যাক্রো এলিমেন্টের দরকার হয়। এবার বোঝা গেল জিনিসটা যে 1 গ্রাম, এটা কিন্তু 1 গ্রাম, ঠিক আছে? 1 গ্রাম ড্রাই ওয়েটে 0.1 মিলিগ্রাম মাইক্রো এলিমেন্ট লাগছে। ঠিক একইভাবে 1 গ্রাম ড্রাই ওয়েটে 1 থেকে 10 মিলিগ্রাম ম্যাক্রো এলিমেন্ট লাগে। এটাই হচ্ছে প্ল্যান্টের হিসাব, হলো জিনিসটা। এবার কি ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্টের ডিফারেন্সেস, ওই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো থেকে বোঝা যায় এই জিনিসটা, ক্যারেক্টারিস্টিক্সগুলো থেকেই। দেন দুটো টপিক পড়ব, দুটো টপিক। দুটো টপিক কী কী? একটা পড়বো হাইড্রোপনিক্স, আরেকটা পড়বো এরোপনিক্স। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স দেখো, হাইড্রো, হাইড্রো মানে কি? ওয়াটার, জল, ঠিক আছে? আর এরো, এটা মানে হচ্ছে, এরো মানে এয়ার, নর্মালি আমরা এয়ার জানি, কিন্তু এখানে কিন্তু ওই সমস্ত জিনিসের লেনাদেনা নেই। এবার ঘটনাটা কি এবার দেখো, এটা একটা গাছ, ছোট্ট গাছ, হ্যাঁ ছোট্ট গাছের ডালপালা হয়েছে, শাখা প্রশাখা আছে, ছোট্ট গাছ, বড় না। এবার একে আমাকে বড় করতে হবে। এটা একটা গাছ আমি বাজার থেকে কিনে এনেছি, ছোট একটা গাছ, ঠিক আছে? এই গাছটা এবার আমি কি করব, আমাকে এই গাছটাকে রাখার জন্য কি একটা প্রপার মাটি দরকার, গ্রাউন্ড দরকার, গ্রাউন্ড দরকার। এবার আমার কাছে গ্রাউন্ড নেই, গ্রাউন্ড অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? গ্রাউন্ড নেই আমার কাছে, বাড়িতে মাটি নেই, জায়গা নেই, ঠিক আছে? এবার আমি কোথায় তাহলে গাছটাকে রাখবো যেন গাছটা বেঁচে থাকে? তখন আমি কি করব, তখন যখন আমার কাছে গ্রাউন্ড নেই, তখন আমি ভাবলাম যে না, তাহলে একে গ্রাউন্ডে রাখা যাচ্ছে না, তাহলে একটা কাজ করি। কী কাজ? মেনলি কি, গ্রাউন্ডে আমরা কেন রাখি? গ্রাউন্ড, এটা ধরলাম গ্রাউন্ড, গ্রাউন্ডের মধ্যে কেন রাখি? যে গ্রাউন্ডের মধ্যে ওয়াটার আছে, বিভিন্ন রকম মিনারেলস আছে, তাই কি না? সেই মিনারেলসগুলো কী করবে? গাছ কালেক্ট করবে। সেই কালেক্ট করার জন্যই তো আমরা ওকে গ্রাউন্ডে রাখি, কারণ গ্রাউন্ড থেকে সেই জিনিসগুলো পাওয়া যায়। এবার আমার কাছে গ্রাউন্ড নেই, তাহলে কি এই সমস্ত সোর্সগুলো তাহলে ও কোথা থেকে পাবে? গাছটা, তাহলে তো গাছটা বেঁচে থাকতে পারবে না। বোঝা গেল নিডটা কেন, কেন জিনিস, কোন জিনিসটার জন্য আমার গাছের দরকার হচ্ছে। তাহলে H2O দরকার, মিনারেলস দরকার, এটাই মেন রিজন যার জন্য আমার গ্রাউন্ড দরকার। এবার আমার কাছে গ্রাউন্ড নেই, তাহলে কি করতে হবে আমাকে? গ্রাউন্ড যখন নেই, তাহলে এই সোর্সটা আমাকে অ্যাভেলেবেল করতে হবে। তাহলে এই জিনিসটা অ্যাভেলেবেল করার জন্য আমাকে কিছু একটা সেকেন্ডারি উপায় ভাবতে হবে, আরেকটা উপায় ভাবতে হবে। আমি একটা উপায় ভেবে নিয়েছি। কী উপায়? সেই উপায়টা হচ্ছে এটা, যে আমি একটা বক্স রেডি করলাম, ঠিক আছে? এত বড় একটা গামলা টাইপ একটা জিনিস নিলাম আমি, ঠিক আছে? বেশ বক্স, একদম বড়। এই বক্সের ভেতরে আমি কি করলাম, এটা একটা বক্স, ঠিক আছে? এই বক্সের ভেতরে জল নিলাম, জল নিলাম। এই জলের মধ্যে আমি বাইরে থেকে এক্সট্রাভাবে, ঠিক আছে, ক্যালসিয়াম দিয়ে দিলাম, ম্যাগনেশিয়াম দিয়ে দিলাম, কপার দিয়ে দিলাম, জিঙ্ক দিয়ে দিলাম, কার্বন দিলাম, হাইড্রোজেন দিলাম, অক্সিজেন দিলাম, নাইট্রোজেন দিলাম, মানে এরকম প্রচুর যত যত এলিমেন্টস, ঠিক আছে, গাছের দরকার, প্রতিটা এলিমেন্টকে আমি বাইরে থেকে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কি, তাহলে জলের মধ্যে ওই সমস্ত এলিমেন্টগুলো কি দ্রবীভূত অবস্থায় আছে, সলিউশন আকারে আছে, প্রত্যেকটার এটা একটা সলিউশন, তাই কি না? একটা সলিউশন, একটা মিশ্রণ। তাহলে এই মিশ্রণটার মধ্যে আমি কি করলাম, গাছটাকে ডুবিয়ে দিলাম, ঠিক আছে? যেন গাছের এই যে রুট, গাছের যে মূল, ঠিক আছে, গাছের যে রুটটা আছে সেই রুটটা এটাকে অ্যাবজর্ব করতে পারে। তাহলে এই জিনিসটাকে অ্যাবজর্ব করে নিলে গাছের নিউট্রিশন কমপ্লিট, তাই কি না? তাহলে গাছের নিউট্রিশন যদি কমপ্লিট হয়, তাহলে কি গাছটা ধীরে 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 গ্রো করে যাবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হয় হাইড্রোপনিক্স। এই যে জলের মধ্যে দেখো আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, একটা নিলাম একটা পাত্র, সেই পাত্রের মধ্যে আমি জল নিলাম, তার মধ্যে কিছু মিনারেলস দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে যে সলিউশন ক্রিয়েট করলাম, এই সলিউশনের মধ্যে যে আমি গাছটাকে রাখলাম, তারপরে গাছটা সেখান থেকে নিউট্রিশন কালেক্ট করে ধীরে 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 গ্রো করছে, ঠিক আছে, গ্রোথ শো করছে। এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি হাইড্রোপনিক্স। ক্লিয়ার? এটা হাইড্রোপনিক্সটা অ্যাকচুয়ালি 1860 এই টাইমে ক্রিয়েট করা হয়েছিল, ঠিক আছে? সায়েন্টিস্ট ক্রিয়েট করেছিলেন। তো এটা হচ্ছে হাইড্রোপনিক্স প্রসেস। এবার এরোপনিক্স প্রসেসটা কি?
ঠিক আছে, এবার আমি দেখলাম আমি একটা গাছ নিয়ে আসলাম, ঠিক আছে, বাজার থেকে একটা গাছ নিয়ে আসলাম, একটু গাছটা একটু হালকা বড়, ঠিক আছে, বা সেম ওরকম সাইজও হতে পারে। তো একটা গাছ নিয়ে আসলাম, গাছের মধ্যে এরকম ডালপালা আছে। এবার এটা তো একটু বড় গাছ, এবার এই গাছটা আমি বাজার থেকে নিয়ে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমার বাড়িতে জায়গা আছে, ঠিক আছে, মাটি আছে। এবার আমি কী করলাম, মাটির মধ্যে গাছটা একটু বেশ বড় সড়ো মাটি আছে আমার বাড়িতে, গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের মধ্যে আমি মাটিতে গাছটাকে রেখে দিলাম, ঠিক আছে, মানে গাছটাকে একদম গেড়ে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। এবার দেখা যাচ্ছে গ্রাউন্ডে রাখার পরে গাছটাতে সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা এটা যে এই যে গ্রাউন্ডের মধ্যে, ঠিক আছে, গ্রাউন্ডের নিচে কি থাকে, এখানেও তোমার ওয়াটার থাকবে, ওয়াটার থাকার কথা, ঠিক আছে, আর সেই ওয়াটারের মধ্যে কি মিনারেলসগুলো সলিউবল থাকবে, তাই কি না? তো এখানে মিনারেলসগুলো ঠিকঠাক নেই, ঠিক আছে, ক্যালসিয়াম নেই, ম্যাঙ্গানিজ নেই, কপার নেই, মানে এই মিনারেলসগুলো ঠিকঠাক অ্যাভেলেবেল নেই, জলটাও ঠিকঠাক অ্যাভেলেবেল নেই। তো গ্রাউন্ডে মেনলি সমস্যা আছে। তাহলে কি গাছ তো সেই নিউট্রিশনটা কালেক্ট করতে পারছে না, তাই কি না? এই নিউট্রিশনটা কালেক্ট করতে পারছে না, তাহলে আমাকে একটা সেকেন্ডারি উপায় ভাবতে হবে। এই কেসে আমি কি করব? এই যে গাছটা আছে, ঠিক আছে, গাছটা আছে, এই গাছের গোড়াতে আমি একটা বোতল, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে মাটি আছে, সব কিছু আছে, ঠিক আছে, মাটির কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা এই মিনারেলসগুলো নেই, ঠিক আছে, সঠিকভাবে মিনারেলসগুলো নেই, প্রবলেমটা এখানে, এটা হচ্ছে আসল প্রবলেম, ঠিক আছে, যে এই জিনিসগুলোর ডেফিসিয়েন্ট, ঠিক আছে, এই জিনিসগুলোর অভাব আছে। তাহলে আমাকে কি কাজ করতে হবে? আমি একটা বোতল নিলাম, ঠিক আছে, এটা একটা বোতল নিলাম, বোতলের এটা মুখ, ঠিক আছে, এই বোতলের মধ্যে আমি জল নিলাম, ঠিক আছে, বেশি পরিমাণে জল নিলাম, জল নিয়ে তার মধ্যে কী করলাম, মিনারেলসগুলোকে দিয়ে দিলাম, একটা একটা করে মিনারেলস আমি এর মধ্যে দিয়ে দিলাম, যতগুলো মিনারেলস আছে প্রত্যেকটা মিনারেলসকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, সব মিনারেলস, এই যে এক একটা প্রচুর মিনারেলস। আর এই নীল কালারেরটা হচ্ছে ওয়াটার, H2O। তাহলে কি এই বোতলের মধ্যে আমি কি করলাম, সলিউশনটা ক্রিয়েট করলাম। কি সলিউশন? মিনারেল সলিউশন, ঠিক আছে, জল নিলাম, জলের মধ্যে সমস্ত মিনারেলসগুলো বাইরে থেকে একটা একটা করে ঢাললাম বোতলের মধ্যে, ঢেলে আমি এই বোতলটা একটা সলিউশন মানে তৈরি করলাম, ঠিক আছে, এই যে এখানে যে সলিউশনটা তৈরি করেছিলাম এত বড় বালতির মধ্যে, সেটা আমি এখানে বোতলে ক্রিয়েট করলাম, স্প্রে বোতল, ঠিক আছে, এখান থেকে স্প্রে করা যায়। তো ওই জিনিসটা আমি এখানে গাছের কাছে নিয়ে আসলাম, বোতলটা আমি এখানে নিয়ে আসলাম, এটা একটা স্প্রে বোতল, ঠিক আছে। তো এই যে স্প্রে বোতলটা আছে, এখান থেকে কী করছি, আমি সেই জিনিসটা গাছের মধ্যে ধীরে ধীরে গাছের গোড়াতে সেই জিনিসটা আমি স্প্রে করছি, ঠিক আছে। যেই গাছের গোড়াতে আমি জিনিসটা স্প্রে করছি, তাহলে কি হচ্ছে, গাছটা সেখান থেকে যে মিনারেলসটাও কালেক্ট করার, সেই মিনারেলসটাও কালেক্ট করে নিচ্ছে, বোঝা গেল? তাহলে এই যে বোতলের ভিতরে যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি কী করছি, এখানে এসে স্প্রে করছি, ঠিক আছে, স্প্রে করলাম নিউট্রিশনটা এখান থেকে আমি স্প্রে করলাম, স্প্রে করার পরে গাছ কী করলো, সেই জিনিসটা কালেক্ট করে ধীরে ধীরে গ্রো করে গেল। এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে এরোপনিক্স, বোঝা গেল? তাহলে দুটোর ক্ষেত্রে প্রবলেম কীরকম, কোন প্রবলেম থেকে কী ঘটনা ঘটছে, এখানে গাছে গ্রাউন্ডটাই নেই, আমি টোটালটাকে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, আর এখানে আমি জলের মধ্যে আমাকে এখানে চুবাতে হয়নি, ঠিক আছে, এটা গ্রাউন্ডের মধ্যেই আছে, খালি আমি বাইরে থেকে এক্সট্রা করে, এটা গ্রাউন্ডের মধ্যেই আছে, এটা গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ডের মধ্যেই আছে, এখানে কোনো নো গ্রাউন্ড লিখে দিচ্ছি, নো গ্রাউন্ড, আর এখানে গ্রাউন্ড প্রেজেন্ট আছে, ঠিক আছে। তাহলে গ্রাউন্ড প্রেজেন্ট আছে, আমি স্প্রে বোতলে এখানে জল ছিটছি, এই প্রসেসটা হচ্ছে অ্যারোপনিক্স, ক্লিয়ার? এবার দেখো, বিজ্ঞানসম্মতভাবে মাটি ছাড়াই, ঠিক আছে, বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিক্যালি মাটি ছাড়াই পুষ্টি পদার্থ জলীয় দ্রবণে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো বা চাষ করানোকে বলা হচ্ছে হাইড্রোপনিক্স। আর গাছের মূলকে জলাধার থেকে দূরে রেখে, ঠিক আছে, জলাধার থেকে দূরে রেখে এখানে আমি কী করলাম, জলের মধ্যে চুবিয়ে রাখলাম গাছটাকে, ঠিক আছে। এবার আমি গাছটাকে কী করছি, জল থেকে বের করে নিয়েছি, তার মানে কোথায় রেখেছি, মাটিতে রেখেছি। পুষ্টি দ্রবণকে মূলে স্প্রে করলাম, ঠিক আছে, স্প্রে করে যে উদ্ভিদের যে চাষ করছি সেটাকে আমরা বলছি এরোপনিক্স, ক্লিয়ার? তাহলে হাইড্রোপনিক্স, এরোপনিক্স বোঝা গেল। এবার আসি নেক্সট প্যারাগ্রাফ।